পারমিতা? মিতার সামনে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক। চুল আর দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চোখে চশমা, সাদা রঙের পাঞ্জাবি আর পাজামা পরিহিত। দেখে মনে হচ্ছে ভালো পরিবার থেকে বিলং করে। আপনি? বৃদ্ধ লোককে চিনতে না পেরে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে মিতা। আমার নাম কবির রহমান। মিতার হাত ধরে মিতাকে টেনে দাঁড় করিয়ে বলে লোকটা। আমি তো আপনাকে চিনি না, আপনি আমার নাম জানেন কিভাবে? প্রশ্ন করে মিতা। মিতার প্রশ্ন শুনতেই লোকটির মুখে ফুটে ওঠে আলতো এক হাসি। হাসির মাঝখান দিয়ে চোখেও পানি দেখা যাচ্ছে। যার নামটা আমি রেখেছি তাকে আমি চিনব না? বলে লোকটা। পারমিতা নাম রেখেছে? কি বলছেন উনি? কিছু যেন মিতার মাথায় ঢুকছে না। একের পর এক কি হচ্ছে মিতার সাথে তা বুঝতে পারছে না মিতা। মানে আমার নাম আপনি কেন রাখবেন? আমার নাম রেখেছে আমার মা। বলে মিতা। রাস্তায় দাঁড়িয়ে না থেকে কোথাও বসে কথা বলি। বয়স্ক মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। বলে কবির রহমান। অপরিচিত মানুষের সাথে আমি কোথাও যাই না। জবাব দেয় মিতা। দেখতে ভদ্র পরিবারের মতো লাগলেই যে সে ভদ্র হবে তেমন তো কোনো কথা নেই। আর মিতা যখন জানেই কেউ মিতাকে মারার চেষ্টা করছে, সেহেতু অপরিচিত মানুষের থেকে দু চারটা ইমোশনাল কথা শুনে ভুল করার মানুষ নয় মিতা। ঠিক আছে, অন্য কোথাও যেতে হবে না, পাশের চায়ের দোকানটায় বসি। হাত দিয়ে পাশের চায়ের দোকান দেখিয়ে বলে কবির রহমান। এবার বিষয়টা মিতার কাছে খারাপ মনে হলো না। মাথা নাড়িয়ে সায় দিতেই দুজনে হাঁটা শুরু করে। চায়ের দোকানের শেষ টেবিলে এসে বসে দুজনে। 2 কাপ চা দিন। দোকানদারকে বলে কবির রহমান। মিতা কিছু বলল না, ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো কবির রহমানকে। আপনি আমাকে কিভাবে চেনেন? আপনাকে আমি কখনো দেখিনি। কবির রহমান এদিকে তাকাতেই সাথে সাথে প্রশ্ন করে মিতা। তুমি বললে তোমার নাম রেখেছে তোমার মা, তোমার মায়ের নাম কি? প্রশ্ন করে কবির রহমান। মিতা ভ্রুকুচকে লোকটির দিকে তাকিয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। মিথ্যে বলবে নাকি সত্যি সেটা ভাবছে। মায়া চৌধুরী। জবাব দেয় মিতা। মিতার জবাব শুনে তার ছেলেরা হাসি দিয়ে বলে কবির রহমান। আমি তোমাকে তোমার মায়ের নাম জিজ্ঞেস করেছি পারমিতা, তোমার চাচির না। আপনি কিভাবে? কথাটা বলতে গিয়েও থেমে গেল মিতা। সামনে বসে থাকা এই বয়স্ক লোক যে কিনা নিজেকে কবির রহমান বলে দাবি করছেন, সে মিতার লাইফ সম্পর্কে অনেক কিছুই জানেন বলে মিতার ধারণা হচ্ছে। সুমাইয়া চৌধুরী। জবাব দেয় মিতা। তোমার মায়ের আসল নাম কি? প্রশ্ন করে কবির রহমান। সুমাইয়া রহমান। জবাব দেয় মিতা। কবির রহমানের দিকে তাকাতেই বুঝতে পারে তিনি কি বলতে চাচ্ছেন। পৃথিবীতে হাজারো রহমান আছে, তার মানে এই না যে সবাই আমার মার রিলেটিভ। বুদ্ধি খাটিয়ে বলে মিতা। এবার কবির রহমান আবারও একটা তাচ্ছিল্যের হাসি দিল। পাঞ্জাবের পকেট থেকে মোবাইল বের করে কিছু খুঁজতে লাগলো। একটু পরেই মোবাইল এগিয়ে দিলেন মিতার দিকে। মোবাইল ধীরে ধীরে হাতে তুলে নেয় মিতা। স্ক্রিনে একটা ছবি ভাসছে। ছবিটা মিতা এর আগে কখনো দেখেনি। তবে ছবিতে দেখা যাচ্ছে যুবক বয়সের কবির রহমানকে, পরনে একটা কালো শার্ট। মিতা চোখ তুলে একবার কবির রহমানের দিকে তাকায়, এরপর আবারও ছবির দিকে তাকায়। ছবিতে কবির রহমানের গলা জড়িয়ে ধরে আছে 16-17 বছরের এক তরুণী। এই ছবির মানে কি? প্রশ্ন করে মিতা। আরো আছে? কথাটা বলতেই মিতা একের পর এক ছবি দেখতে থাকে। প্রতিটা ছবিতেই কবির রহমানের সাথে 2 থেকে 3, 10 থেকে 12, 18 থেকে 19 বছরের সুমাইয়ার রহমানকে দেখা যাচ্ছে। আমি হতভাগা নানা, সুরাইয়ার বাবা কবির রহমান। নরম সুরে বলে কবির রহমান। আনিকা চৌধুরী যখন কেবিনে প্রবেশ করলো, অরিয়ন তখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রয়েছে। মিতা কেবিন থেকে বের হওয়ার পর থেকেই বুকটা কেমন যেন আনচান করছে অরিয়নের। আমাকে আর আটকাতে পারবে না। পরীর এই কথাটা বারবার মনে পড়ছে অরিয়নের। এভাবে বলার কি প্রয়োজন ছিল? অরিয়ন? স্নেহভরা কণ্ঠে ডাক দেয় আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর কণ্ঠ শুনতেই চোখ খুলে তাকায় অরিয়ন। নিজের মায়ের মুখে মিষ্টি এক হাসি ফুটে উঠেছে। আনিকা চৌধুরী বেডের পাশে টুল টেনে বসতেই অরিয়ন আনিকা চৌধুরীর দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছু বলবি? প্রশ্ন করে আনিকা চৌধুরী। পৌরের গায়ে হাত তুলছে কেন? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে অরিয়ন। অরিয়নের প্রশ্ন শুনতেই মুখ থেকে হাসিটা সরে যায় আনিকা চৌধুরীর। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তি। কি হলো, জবাব দাও। একটু রাগ হয়ে বলে অরিয়ন। কারণ ওর জন্য তুই মরতে বসেছিলি। উত্তর দেয় আনিকা চৌধুরী। ওকে আমাকে বলেছিল আমাকে বাঁচাও? আমি নিজের ইচ্ছা ওকে বাঁচাতে গিয়েছিলাম মা। বলে অরিয়ন। সেই একই কথা। না, একই কথা নয়। কথাটা বলে একটু বড় করে শ্বাস নেয় অরিয়ন। মনে হচ্ছে ব্যথাটা আবার বাড়ছে। এটা মানুষকে আর কত অপমানের কত শাস্তি দেবে তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে অরিয়ন। কি বলতে চাচ্ছিস তুই? ভ্রুকুচকে জিজ্ঞেস করে আনিকা চৌধুরী। অরিয়ন? অবাক হয়ে বলে আনিকা। সব কিছু জানার পরও তুই এ কথা বলতে পারলি? আবারও কথাটা বলতেই গলা ভিজে আসলো আনিকা চৌধুরীর। হ্যাঁ, সবকিছু জানার পরও বলছি।
অহনার মৃত্যু তোর কোনো হাত ছিল না মা। ও তখন একটা অবুঝ বাচ্চা যে নিজের বাবার কাছে কিছু না আবদার করছিল। আর কেন ভুলে যাও, ওর মা বাবাকে হারিয়ে এতিম হয়েছে। ওর কারণে আমার অহনা। না, ওর কারণে আমাদের অহনা আমাদের ছেড়ে যায়নি। যদি তাই হতো তাহলে অহনা নিজে বের না হয়ে পুরীকে বের করতো মা। মেয়ে হারানোর কষ্ট হয়তো আমরা কেউ বুঝবো না, তোমার কষ্ট হয়তো আমরা কেউ বুঝবো না ভেবে কেউ কোনোদিন তোমাকে কিছু বলেনি। কিন্তু মা, এখন তুমি সীমার বাইরে চলে যাচ্ছ। আমরা ভেবেছিলাম ধীরে ধীরে তোমার রাগ অভিমান কমে যাবে, কিন্তু তা যে এত ভয়াবহ রূপ নেবে তা বুঝতেও পারেনি। সবকিছুর জন্য শুধু পরীক্ষায় দোষারোপ করো তুমি। অরিয়নের কথাগুলো শেষ করার আগেই নিজের হাত দেখিয়ে থামতে বলে আনিকা চৌধুরী। চোখে তার পানি ছলছল করছে। এখন মা থেকে বইয়ের কষ্ট বেশি চোখে লাগছে, বলে আনিকা চৌধুরী। মা, কিছু বাজে বাজে কথা বলছো তুমি। অবাক হয়ে বলে অরিয়ন। যা বোঝার আমি তো বুঝে গিয়েছি। কথাটা বলেই উঠে দাঁড়ায় আনিকা চৌধুরী। মা ওয়েট, মা। ডাকতে থাকে অরিয়ন, কিন্তু আনিকা আর অপেক্ষা করলো না। চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায়। শিট। বিড়বিড় করে বলে অরিয়ন। আমি হতভাগা নানা, সুরাইয়ার বাবা কবির রহমান। নরম সুরে বলে কবির রহমান। আর কিছু লাগবে আপনাগো? টেবিলের উপর 2 কাপ চা দিয়ে জিজ্ঞেস করে দোকানদার। না, লাগলে বলবো, বলে কবির রহমান। মিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবির রহমানের দিকে। কি বলবে বুঝতে পারছে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। আমতা আমতা করে বলে মিতা। বিশ্বাস না করাটাই স্বাভাবিক। জন্মের পর থেকে কখনো আমাকে দেখনি, আজ হঠাৎ সামনে এসে বললে অন্য কেউ বিশ্বাস করতো না। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে কবির রহমান। আপনি যদি আমার নানা ভাই হয়েই থাকেন তাহলে এতদিন কেন খোঁজ নেননি? প্রশ্ন করে মিতা। তোমাকে অনেক কিছু বলার আছে, তবে এতটুকু জেনে রাখো যে তোমার মায়ের বিয়েতে আমার মত ছিল না। আমার কথাগুলো হয়তো তোমার আজ বিশ্বাস হবে না, তবে তোমার চাচা ওয়াহিদ চৌধুরীকে জিজ্ঞেস করবে আমার কথা। যদি আমাকে বিশ্বাস হয় তাহলে এই নাম্বারে কল করো, অনেক কিছু বলার আছে তোমাকে। তবে একটা কথা জেনে রাখো, যাদের তুমি তোমার পরিবার ভাবছো, যাদের তুমি এত ভালোবাসছো, এত বিশ্বাস করছো, তারা এসবের যোগ্য নয়, বিশেষ করে হাবিব চৌধুরী। কথাটা বলেই উঠে দাঁড়ায় কবির রহমান। মানে কি বলছেন আপনি এসব? কেন নয়? মিতাও দাঁড়াতে দাঁড়াতে প্রশ্ন করে। এখন বললে বিশ্বাস করবে না, আগে নিজের বাবার থেকে নিশ্চিত হও কবির রহমানকে, এরপর না হয় বলবো। কথাটা বলেই মিতার মাথায় হাত রাখে কবির রহমান। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে 100 টাকার নোট বের করে এগিয়ে দেয়। বাকিটা বকশিস। কথাটা বলেই চলে যায় কবির রহমান। দোকানদারের চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। মিতা মূর্তির মতো দাঁড়িয়ে রইল দোকানে। তার জীবনটা যেন একটা সার্কাসে পরিণত হয়েছে। ধীরে পায়ে দোকান থেকে বেরিয়ে পড়ে মিতা। দুপুরে অরিয়নের খাবার নিয়ে কেবিনে এসেছে আফরিন আর আবরার। হাবিব চৌধুরী পুলিশের সাথে কথা বলছে বাইরে। মায়া চৌধুরী ও আনিকা চৌধুরীকে বাড়িতে দিয়ে আসতে গিয়েছে ওয়াহিদ চৌধুরী। আবরার এসে বেডটা একটু উঁচু করে দেয়। আফরিন অরিয়নের খাবার একের পর এক বক্স থেকে বের করছে। অরিয়নের চোখ দরজার দিকে তাক করা, অপেক্ষা করছে মিতার রুমে প্রবেশ করার। ডাক্তার বলেছে সাদামাটা খাবার দিতে, তাই স্যুপ করে নিয়ে এসেছি। আর পরি কোথায়? আফরিনের কথার মাঝেই আবরারের দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। বাসায় গেছে। জবাব দেয় আবরার। বাসায় গেছে মানে? আমি হাসপাতালে আছি জেনে ও বাসায় চলে গেছে? অবাক হয়ে প্রশ্ন করে অরিয়ন। সকালে বের হওয়ার সময় তো তাই বলল। ওর নাকি ভালো লাগছিল না, বলল ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে। বলে আবরার। সকালে? সকালে মানে এই কেবিন থেকে বের হওয়ার পর? অধৈর্য হয়ে বলে অরিয়ন। হ্যাঁ, কেন? জবাব দেয় আবরার। আর ইউ ফাকিং ফুল? বেড থেকে উঠে বসার চেষ্টা করতে করতে বলে অরিয়ন। অরিয়নের হাত ধরে বলে আফরিন। আরিয়ান, পরীকে কল দে, ফোন দিয়ে দেখ পরি কোথায়। আফরিনের কথা ইগনোর করে বসতে বসতে বলে অরিয়ন। আচ্ছা আমি দিচ্ছি, তুই খেয়ে নে আগে। বলে আবরার। কল দিতে বলছি, তুই চুপচাপ কল দে, বেশি কথা বলবি না। বিরক্ত হয়ে বলে অরিয়ন। বলে আফরিন। আফরিন প্লিজ, এখন ভালো লাগছে না, আর তুই মিতাকে কল দে। আবরার দিকে তাকিয়ে বলে অরিয়ন। আবরার কল দিয়ে ফোন কানের কাছে ধরে। মিতার মোবাইল বন্ধ। একটু পরেই বলে আবরার। বন্ধ? বন্ধ কেন? মায়া চাচিকে কল দে তো। চিন্তিত অরিয়ন ঘাবড়ে গিয়ে বলে। এবার মায়া চৌধুরী ফোনে কল দেয় আবরার। হ্যালো চাচি, মিতা কোথায়? প্রশ্ন করে আবরার। কি হচ্ছে, পুরি পাশে আছে তো? আবরার কল কাটার আগেই প্রশ্ন করে অরিয়ন। চাচি বলল ওনারা এখনো বাসায় পৌঁছায়নি, কেয়ারটেকারকে ফোন করে জানাচ্ছে আছে নাকি। বলে আবরার। অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলেই।
আবরার মায়া চৌধুরীকে ফোন করেছে গুনে গুনে 3 মিনিট হবে। এই 3 মিনিট যেন 3 দিন মনে হচ্ছে অরিয়নের কাছে। মনে হচ্ছে প্রতি সেকেন্ড গুনতে পারছে। সময় যতই যাচ্ছে ধৈর্য যেন ততই কমে আসছে অরিয়নের। আবরারের ফোন বাজতেই সকলে যেন লাফিয়ে উঠল। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে আবরার। ফোন কানের কাছে নেওয়ার আগেই হাত থেকে কেড়ে নেয় অরিয়ন। হ্যালো চাচি। জি আমি এখন ভালো আছি। চাচি পরীর কি খবর? কি? অপর পাশ থেকে মায়া চৌধুরীর উত্তর শুনে মোবাইল আবরারের হাতে তুলে দেয় অরিয়ন। হাতে থাকা ক্যানোলা এক টানে খুলে ফেলে। সাথে সাথেই ছিটকে রক্ত পড়া শুরু করেছে অরিয়নের হাত থেকে। ভাইয়া কি করছিস তুই? এগুলো খুলে ফেলছিস কেন? প্রশ্ন করে আবরার। আপনার কি হয়েছে? কি বলেছে মা? এরকম পাগলামি করছো কেন? অরিয়নের হাত ধরে টেনে বসিয়ে রাখার চেষ্টা করতে করতে বলে আফরিন। পরি বাসায় নেই? বড় বড় শ্বাস নিয়ে বলে অরিয়ন। কি? একসাথে প্রশ্ন করে ওঠে আবরার আর আফরিন। অরিয়ন আর কোনো কথা না বলেই আফরিনের থেকে হাত সরিয়ে রক্তাক্ত হাত দিয়ে বুক হালকা করে চেপে ধরে রুম থেকে বেরিয়ে যায়। পেছন পেছন দৌড়ে যায় আবরার আর আফরিন। অরিয়নের হাতের রক্ত দিয়ে বুকের ব্যান্ডেজ প্রায় ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে যেন অরিয়নের কোনো খেয়াল নেই। ভাইয়া কোথায় যাচ্ছিস? তোকে রেস্ট নিতে বলা হয়েছে। আমি মিতার খোঁজ করছি, দাঁড়া। আবরারের পাশেই হাঁটছে আফরিন। চোখে মুখে আতঙ্ক আফরিনের। আবরারের কথা শুনে দাঁড়িয়ে যায় অরিয়ন। একই সাথে দাঁড়ায় আবরার আর আফরিন। আবরার কিছু বলে ওঠার আগেই আবরারের হাত থেকে মোবাইল কেড়ে নেয় অরিয়ন। আর কোনো কথা না বলেই আবারও হাঁটতে থাকে। দাঁড়া। পেছন থেকে বলতে থাকে আবরার। ও কি পাগল হয়ে গেল? রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলে আবরার। তাই তো মনে হচ্ছে। জবাব দেয় আফরিন। পরীর জন্য পাগল। বিষণ্ণতার এক হাসি দিয়ে বলে আফরিন। আফরিনের কথাটা শুনতেই যেন আবরারের মুখটাও ফ্যাকাশে হয়ে পড়ল। ছোট থেকেই মিতার প্রতি অরিয়নের স্নেহ সবসময় বেশি ছিল। কতভাবে আনিকা চৌধুরীর রাগ আর কুকথা থেকে মিতাকে বাঁচিয়ে রেখেছিল তা একমাত্র আবরারই জানে। কারণ মিতার সবকিছুতেই যে আবরার মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতো। মিতার প্রতি অরিয়নের স্নেহ যে দিন দিন অন্য কিছুতে রূপ নিচ্ছে তা বুঝতেও আবরারের সময় লাগেনি। দ্রুত অরিয়নের পেছন পেছন হাঁটতে লাগলো দুজন। হাসপাতালের সিঁড়ি বেয়ে নামতে নামতেই ড্রাইভারকে কল দেয় অরিয়ন। আফরিন আর আবরার হাসপাতালে আছে, তার মানে একজন ড্রাইভার গাড়ি নিয়ে সবসময় বাইরে অপেক্ষা করবে তা অরিয়নের জানা। বিপদ আপদের সময় যেন কোনো কিছুর কমতি না থাকে, তাই সবসময় এমন কাজ করে থাকেন হাবিব চৌধুরী। কাকা দ্রুত গাড়ি নিয়ে হাসপাতালের সামনে আসুন। কলে ড্রাইভারকে বলতে বলতে দৌড়ে হাসপাতালের সিঁড়ি বেয়ে নামে অরিয়ন। হাসপাতাল থেকে বের হয়েই ওষুধের দোকানের সামনে এসে দাঁড়ায় অরিয়ন। বুকের ব্যান্ডেজ প্রায় ভিজে গেছে রক্তে। দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ দিন তো। ঔষধের দোকানের লোককে বলে অরিয়ন। দোকানদার কিছুক্ষণ অরিয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, যেন চোখের সামনে মানুষ নয় ভূত দেখছে। তাড়াতাড়ি করুন। দোকানদারকে নড়তে না দেখে গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন। দোকানদার দৌড়ে চলে যায় ভেতরে। একটু পরেই ফিরে আসে দুটো ব্যান্ডেজ হাতে। নেন। হাত এগিয়ে দিয়ে বলে দোকানদার। এই ভাই টাকা। ব্যান্ডেজ হাতে নেই, এক পা এগোতেই পেছন থেকে ডাক দেয় দোকানদার। ও সরি। অরিয়নের কাছে এখন 1 পয়সাও নেই। গুলি লাগার পর সব অরিয়নের থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অরিয়ন ব্যান্ডেজ হাতে এদিক ওদিক তাকিয়ে ড্রাইভার কাকাকে খুঁজতে লাগলো। চোখে নিজেদের গাড়ি আর ড্রাইভারকে দেখতেই দীর্ঘশ্বাস ছাড়ল অরিয়ন। ওয়েট। দোকানদারকে কথাটা বলেই ড্রাইভারের কাছে চলে যায় অরিয়ন। পেছনের সিট খুলে গাড়িতে উঠে বসে। কাকা দোকানে ব্যান্ডেজের টাকাটা দিয়ে আসুন তো। গাড়িতে বসে নিজের রক্তাক্ত হাতে ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে অরিয়ন। ওই তো ভাইয়া। হাসপাতাল থেকে বেরিয়ে অরিয়নকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে থাকে আবরার আর আফরিন। চোখের সামনে গাড়ি আসতেই বলে ওঠে আবরার। দ্রুত হেঁটে গাড়ির দিকে যাওয়ার আগেই গাড়ি ছেড়ে দেয়। গাড়ি চলতে দেখে বলে ওঠে আবরার। কোথায় যাব স্যার? প্রশ্ন করে ড্রাইভার। চাচুর বাসায়। গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে অরিয়ন। ব্যান্ডেজ লাগানোর ফলে রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু বুকের ব্যথাটা ক্ষণিকের জন্য বন্ধ হচ্ছে না। প্লিজ 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 বিড়বিড় করে বলে অরিয়ন। এই প্লিজ দিয়ে কি বোঝাচ্ছে তা জানে না অরিয়ন, শুধু জানে এই অস্থিরতা দূর করতে হবে। মিতা বাড়িতে ঠিকমতো আছে তা জানতে হবে। ক্ষত জায়গা থেকে রক্ত বের হতে শুরু করেছে, কিন্তু সেই ব্যথাটা যেন বুকের ব্যথাটার কাছে কিছুই মনে হচ্ছে না অরিয়নের। 20 মিনিটের মধ্যে আফরিনদের বাড়িতে এসে পৌঁছয় অরিয়নের গাড়ি। গাড়ি থেকে নামতেই নিজের বুক চেপে ধরে গাড়ির সাথে হেলান দেয় অরিয়ন। ক্ষতস্থানের ব্যথাটা বেড়েই চলেছে। আর একটু সময়। গাড়ির সাথে নিজের মাথা লাগিয়ে বড় বড় শ্বাস নিয়ে বলে অরিয়ন। নিজেকে একটু সামলে নিয়েই দ্রুত বাড়িতে ঢুকে পড়ে। পরি 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 বারবার ডাকতে থাকে অরিয়ন।
অরিয়ন, তুই এখানে? এ কি অবস্থা তোর? ড্রয়িং রুমে অরিয়নকে দেখে চমকে যায় ওয়াহিদ চৌধুরী। চাচ্ছু, একটু বড় করে শ্বাস নেয় অরিয়ন। পরি কোথায়? তাড়াতাড়ি ওয়াহিদ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে অরিয়ন। ও তো এখন বাসায় আসেনি, তুই এখানে কেন? ডক্টর তোকে বের হতে দিল কি? পরি সব জেনে গেছে। ওয়াহিদ চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে অবাক হয়ে যায় ওয়াহিদ চৌধুরী। কি বলছিস তুই? কিভাবে? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। ও ও মা থেকে শুনেছিল কিছু, বাকিটা উফ। অরিয়ন, তো ডক্টরের প্রয়োজন বাবা। অরিয়নকে ধরে বলে ওয়াহিদ চৌধুরী। অরিয়নের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, কথা বলতেও কষ্ট হয়ে যাচ্ছে অরিয়নের। বাকিটা আমি বলেছি। নিজের কথা শেষ করে অরিয়ন। সবটা জানে? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। অরিয়ন মাথা নাড়িয়ে না বোঝায়। তুই আগে ডক্টরের কাছে চল, মিতাকে খুঁজে আমরা বের করছি। অরিয়নের হাত ধরে বাইরের দিকে যেতে যেতে বলে ওয়াহিদ চৌধুরী। না, পরের খবর না পর্যন্ত হাসপাতালে যাচ্ছি না আমি। জানিয়ে দেয় অরিয়ন। পাকলামি করিস না অরিয়ন, গম্ভীর হয়ে বলে ওয়াহিদ চৌধুরী। ড্রয়িং রুমের ফোন বাজতেই দুজনে তাকায় ফোনের দিকে। ওয়াহিদ চৌধুরী গিয়ে ফোন রিসিভ করে। হ্যালো, বলে ওয়াহিদ চৌধুরী। হ্যাঁ আছে তো, কেন? আবারও বলে ওয়াহিদ চৌধুরী। হ্যাঁ, খেয়াল করিনি। সত্যি? আচ্ছা ঠিক আছে। ওয়াহিদ চৌধুরী কথা বলতে থাকলে অরিয়ন একটু এগিয়ে আসে। অধীর আগ্রহ নিয়ে শুনছে ওয়াহিদ চৌধুরীর কথা। মিতা তোদের বাড়িতে। ফোন রেখে বলে ওয়াহিদ চৌধুরী। কি? ব্রুকুচকে প্রশ্ন করে অরিয়ন। আবরার আর আরফিন বাড়িতে গিয়ে মিতাকে পেয়েছে, তোকে কল করেছিল, তুই হয়তো মোবাইল গাড়িতে রেখে এসেছিস। বলে ওয়াহিদ চৌধুরী। ওয়াহিদ চৌধুরীর কথা শুনতেই হাঁপ ছাড়লো অরিয়ন। ধূপ করে বসে পড়লো সামনে থাকা সোফায়। সোফার সাথে হেলান দিতেই আলতো এক হাসি ফুটে উঠল অরিয়নের ঠোঁটে। হে মেয়ে, আমাকে মেরে শান্ত হবে। ওটা এখন হাসপাতালে যাব, চল। অরিয়নের হাত ধরে টেনে বলে ওয়াহিদ চৌধুরী। না, আমি বাসায় যাচ্ছি। ডাক্তার আর নার্সকে বলো বাসায় চলে আসতে। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে অরিয়ন। আমিও যাব তোর সাথে, বলে ওয়াহিদ চৌধুরী। কিন্তু মায়া চাচি? মায়া একটু রেস্ট নিচ্ছে, আমি ফোন করে সব জানিয়ে দেব ওকে, দরকার হলে ও এই বাড়িতে চলে আসবে। বলে ওয়াহিদ চৌধুরী। আচ্ছা। কথাটা বলেই হাঁটা শুরু করে অরিয়ন। নিজের মা বাবার দুর্ঘটনা আর অহনার ব্যাপারটা জানার পর মিতার মন চাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকে চলে যেতে। সেই উদ্দেশ্যেই হাসপাতাল থেকে বের হয়েছিল মিতা। তবে মিতার সেই উদ্দেশ্য থেকেও বড় ব্যাপার হচ্ছে আসল সত্য জানা। অহনার ব্যাপার থেকেও এমন কি জিনিস আছে যা মিতা জানে না। কবির রহমানই কেন এত বছর পর হাজির হলো? হাবিব চৌধুরীর সম্পর্কে কেনই বা এমনটা বলল কবির রহমান? তবে কি হাবিব চৌধুরী তেমনটা নয় যেমনটা দেখাচ্ছে? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিতার মাথায়। সব প্রশ্নের জবাব জানতেই সিএনজি করে অরিয়নদের বাড়িতে চলে এসেছে মিতা। ডানে বামে না তাকিয়ে সোজা চলে যায় হাবিব চৌধুরীর স্টাডি রুমে। স্টাডি রুম খালি। হাবিব চৌধুরীকে হাসপাতালে দেখে এসেছিল মিতা। ভেবেছিল এতক্ষণে চলে আসবে, কিন্তু আসেনি। এই রুমে মিতা খুব কম এসেছে, কোনোদিন আসার তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে ওয়াহিদ চৌধুরী যদি ডেকে পাঠাতো তবেই আসতো মিতা। কিভাবে টেবিলের সামনে গিয়ে একের পর এক ড্রয়ার খুলতে লাগলো মিতা তা জানে না, হয়তো কিছু খুঁজে পাওয়ার আশায়। শেষের ড্রয়ার খুলতেই দেখতে পায় ছবির একটা ফ্রেম উল্টো করে রাখা। ধীরে ধীরে তা তুলে নেয় মিতা। সোজা করতেই বুকে ব্যথা অনুভব করলো মিতা। হাবিব চৌধুরীর পরিবারের ছবি এটা। এই ছবিতে সবার সাথে ছোট্ট একটা মেয়েকেও দেখা যাচ্ছে। ছোট মেয়েটার পরনে গোলাপি রঙের একটা ড্রেস। আনিকা চৌধুরী আর হাবিব চৌধুরী জড়িয়ে ধরে রেখেছে মেয়েকে। অন্যদিকে অরিয়ন আনিকা চৌধুরীকে ও আবরার চৌধুরী হাবিব চৌধুরীকে ধরেছে। মিতার আর বুঝতে বাকি রইল না এই মেয়েটাই তাদের অহনা। ছোট্ট এই অহনার মায়াতে যেন এক দেখাতেই জড়িয়ে পড়ল মিতা। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে মিতার। কেন আনিকা চৌধুরী মিতাকে এত ঘৃণা করে তাও বুঝতে পারছে। এমন একটা ফুটফুটে মেয়ে আজ এই পৃথিবীতে বেঁচে নেই শুধুমাত্র মিতার জন্য। নিজের চোখের সামনে নিজের মেয়ে বেঁচে না থাকার কারণ যদি ঘুরতে থাকে তাহলে তা হয়তো পৃথিবীর কোনো মাই সহ্য করতে পারবে না। কিন্তু যা মিতাকে ভাবাচ্ছে তা হলো এত বছরে মিতা কোনোদিন অহনার কথা বা অহনার ছবি দেখেনি এই বাড়িতে। তার কারণ কি হতে পারে তা বুঝতে পারছে না মিতা। মা, ওরিয়ন ভাইয়া কি এসেছে? দূর থেকে আবরারের আবছা আবছা আওয়াজ শুনতে পায় মিতা। অরিয়ন এখানে কেন আসবে? ভেসে আসে আনিকা চৌধুরীর আওয়াজ। তাড়াতাড়ি করে ড্রয়ারে ছবির ফ্রেমটা রেখেই রুম থেকে বেরিয়ে আসে মিতা। ভাইয়া হাসপাতালে নেই, হাসপাতাল থেকে বের হয়ে গেছে। স্পষ্ট শুনতে পায় আবরারের কথা। মানে ও কি হাঁটার মতো অবস্থায় আছে যে বেরিয়ে গেছে? তোরা কি করছিলি সেখানে? চেঁচিয়ে ওঠে আনিকা চৌধুরী। আবরার কিছু বলতে যাবে তার আগেই মিতাকে দেখে চুপ হয়ে যায়। মিতাকে দেখে যেন মাথার উপর থেকে এক বিশাল বোঝা নেমে গেল আবরারের।
তাড়াতাড়ি করে ফোন বের করতেই একের পর এক কল দিতে থাকে। আবরার কথা বলা বন্ধ করতেই মিতার অপেক্ষা করলো না, নিজের রুমে চলে যায়। নিজের রুম বললে ভুল হবে, গেস্ট রুমে চলে যায়। আফরিন মিতাকে হাঁটতে দেখিয়ে পিছন পিছন যায়। ডাক দেয় আফরিন। মিতা, আফরিনের দিকে তাকিয়ে বলে মিতা, কোথায় ছিলি তুই? অরিয়ন একটা পাগল। তুই কেন আমাকে কোনোদিন বাবা মার কথা বলিসনি আপু? আফরিনের কথা শেষ হওয়ার আগেই বলে মিতা। আফরিন হতবাক হয়ে তাকিয়ে থাকে মিতার দিকে, মাথা নিচু করে রইল আফরিন। তুই তো আমার সব থেকে কাছের ছিলি, কেন তুই আমাকে একবারের জন্য সত্যিটা জানানোর প্রয়োজন মনে করলি না? বললে হয়তো আনিকা আন্টির কষ্টটা আমি কমাতে পারতাম। তার চোখের সামনে সারাদিন ঘুরতাম না, তার ছেলেকে বিয়ে করে তার বাড়িতে এসে পড়তাম না। কাঁদতে কাঁদতে বলে মিতা। এখন যখন জানতে পেরেছিস তখন ভালো আছিস তুই? প্রশ্ন করে আফরিন। আফরিনের কথা শুনে অবাক হয়ে আফরিনের দিকে তাকিয়ে রইল মিতা। ছোট থেকে আমরা তোকে চিনি, মাত্র 5 বছরের ছিলি যখন বাবা তোকে চিরতরে বাসায় নিয়ে আসে। এরপর এতটা বছর তোর সাথে থেকে আমরা তোকে তোর থেকেও ভালো চিনতে পেরেছি। মিতার দিকে এগিয়ে গিয়ে বলে আফরিন। ছোট অবুঝ মিতা এই কথা কোনো দিন মেনে নিতে পারতো না। তার শৈশব কেটে যেত নিজেকে দোষারোপ করতে করতে। আমরা অপেক্ষা করেছিলাম তোর বড় হওয়ার। আমরা জানি তোর মনটা কতটা কোমল, এতটাই কোমল যে তুই ভালো খারাপ বুঝতে চাস না। মিতাকে জড়িয়ে ধরে বলে আফরিন। মিতার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। কি করবে, কাকে কি বলবে? এই মানুষগুলো মিতার ভালোই তো চেয়েছিল, তবে এই ভালো চাওয়াটা কেন এত কষ্ট দিচ্ছে মিতাকে? সবকিছুর জবাব আর প্রশ্নের উত্তর যে মিতার জানতে হবে খুব তাড়াতাড়ি। অরিয়ন বাসায় আসার আগেই ডাক্তার আর নার্সরা বাসায় এসে অপেক্ষা করছে। কাজের লোকেরা অরিয়নের রুম থেকে শুরু করে সব কিছু রেডি করে রেখেছে। ওয়াহিদ চৌধুরী গাড়িতে উঠতেই কল করে বলে দিয়েছে অরিয়ন ট্রিটমেন্ট বাসায় করাবে। যেহেতু অপারেশন সাকসেসফুল হয়েছে সেহেতু এখন ভয়ের কিছুই নেই। আফরিনের সাথে কথা শেষ করে নিজের রুমে চলে যায় মিতা। অরিয়নকে হাসপাতালে আবার দেখতে যাবে। যতটাই হয়ে যাক, অরিয়ন মিতাকে ভালো না বাসলেও মিতা তো বাসে। দূর থেকে হলেও চোখের দেখাটা হলেও দেখে আসবে মিতা। হাসপাতালে গিয়ে সুযোগ বুঝে হাবিব চৌধুরীর সাথে একটু কথা বলে নেবে। ভাবতে ভাবতেই ওয়াশরুমে ফ্রেশ হতে যায় মিতা। অরিয়ন যে বাড়িতে নিজের ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেছে সে সম্পর্কে বেখেয়াল মিতা। অন্য কেউ মিতাকে এই খবর দেয়নি, আসলে দেওয়ার সুযোগ হয়নি। ক্লান্ত মিতা নিজের রুমে চলে এসেছে সরাসরি। আফরিন আর আবরার এই কথা বলার সুযোগ পায়নি আর। অরিয়ন বাসায় আসতেই তাড়াতাড়ি করে ধরে রুমে নিয়ে যায় সবাই। অরিয়নের শরীর আর মাথা থেকে ঘাম ঝরছে অনবরত। বুকের ব্যথাটা সহ্য করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অরিয়ন। তাড়াতাড়ি করে অরিয়নকে রুমে নিতেই নার্সরা ড্রেসিং করতে চলে আসে। রক্তাক্ত হাত আর বুকের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করে স্লাইন লাগায়। স্যালাইন হাতে লাগিয়ে শুয়ে আছে অরিয়ন। শরীর থেকে রক্ত যাওয়া ও পেইন কিলার খাওয়াতে এখন ঘুমোচ্ছে। অরিয়নের বেডের পাশে দাঁড়িয়ে আছে আনিকা চৌধুরী। চোখে মুখে রাগ যেন ভেসে উঠছে স্পষ্ট। এই রাগ নিজের প্রতি, নিজের ছেলের প্রতি, যে সবকিছু জানার পরও মিতার জন্য পাগলামো করেই যাচ্ছে। হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী ড্রয়িং রুমে বসা। নিজেদের মধ্যে কথা চলছে যে মিতাকে মারার চেষ্টা করছে, তাকে ধরার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। কোন দিক থেকে গুলি চলেছে তা কেউই বলতে পারেনি। বাড়িতে সিসিটিভির ব্যবস্থা থাকতেও ক্যামেরায় কিছুই ধরা পড়েনি, যেন কোথায় কি আছে সব কিছুই খুনির জানা। ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি করে নিজের ব্যাগ কাঁধে নেয় মিতা। মনটা হুট করে আনচান করছে। একবার গিয়ে অরিয়নকে দেখে আসবে ঠিক করেছে। রুম থেকে বের হতেই লক্ষ্য করে ড্রয়িং রুমে বসে আছে ওয়াহিদ চৌধুরী আর হাবিব চৌধুরী। নিজেরা কথায় ব্যস্ত ভেবে আর সেদিকে আগায় না মিতা। বাইরে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। কোথায় যাচ্ছিস? ডাক দেয় হাবিব চৌধুরী। হাসপাতালে যাচ্ছ? জবাব দেয় মিতা। হাসপাতালে? হাসপাতালে কেন? অরিয়ন তো বাসায়। ভ্রুকুচকে বলে ওয়াহিদ চৌধুরী। বাসায়? হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিল এত তাড়াতাড়ি? প্রশ্ন করে মিতা। হাসপাতাল তো দিতে চাইনি, তবে নবাব আর থাকতে পারছিল না। নবাব তো হাসপাতাল থেকে একাই বের হয়ে গিয়েছিল তোকে খুঁজতে, বলে হাবিব চৌধুরী। আমাকে খুঁজতে? হ্যাঁ, বাড়িতে ফোন করে তুই রেস্ট নে, সেটা শোনার পরই পাগলের মতো দৌড়ে বাড়িতে গিয়েছিল। এই অস্ত শরীর নিয়ে কী যে অবস্থা হয়েছিল, হাসপাতালে নিতে চাইলে বললো বাসায় থাকবো, বলে ওয়াহিদ চৌধুরী। মিতা এবার হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী দিকে এগিয়ে যায়। অরিয়ন মিতার জন্য মরতে বসেছিল, সেটা কি কম ছিল যে এখন এই অসুস্থ শরীর নিয়েও খোঁজাখুঁজি করতে হবে? তোরা থাক, আমি একটু ফ্রেশ হয়ে নিই। কথাটা বলেই উঠে দাঁড়ায় হাবিব চৌধুরী। চলে যায় মিতা আর ওয়াহিদ চৌধুরীকে একা রেখে। খাওয়া দাওয়া কিছু করেছিস? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। মাথা নাড়িয়ে না বলে মিতা। আমাকে কে আর কেনই বা মারতে চাইবে বাবা? আমি কি করেছি? ওয়াহিদ চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে মিতা।
মিতার প্রশ্নে হতবাক হয়ে তাকিয়ে থাকে ওয়াহিদ চৌধুরী। কে মারতে চাই জানি না, তবে মনে হচ্ছে আমাদের ব্যবসার শত্রু অরিয়নকে ভয় দেখানোর জন্যই তোর উপর বারবার অ্যাটাক করছে, বলে ওয়াহিদ চৌধুরী। বাবা, একটা প্রশ্ন করি? আমার কাছে প্রশ্ন করার জন্য কবে থেকে আবার তোর অনুমতি প্রয়োজন হলো? মিতার মাথায় হাত রেখে বলে ওয়াহিদ চৌধুরী। মায়ের কি কেউ ছিল না? বাবা মা কেউ? তারা কেন আমার সাথে যোগাযোগ করেনি? প্রশ্ন করে মিতা। মা বলতে মিতা যে সুমাইয়া চৌধুরীর কথা বুঝিয়েছেন তা বুঝতে পেরেছে ওয়াহিদ চৌধুরী। কোনদিন তো এসব কথা জিজ্ঞাসা করিসনি, তবে আজ কেন? উল্টো প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। আজ মার কথা খুব মনে পড়ছে, তাই তার সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছা করছে। মাথা নিচু করে মন খারাপ করে বলে মিতা। তোর মা বাবার বিয়েটা ছিল ভালোবাসার, তোর নানা বিয়েতে রাজি ছিল না, তাই তোর মা পালিয়ে আসে ওয়াসমিনের সাথে। মেয়ের পালিয়ে যাওয়াতে তোর নানা অনেক কষ্ট পান, সে ছিল বড় ইচ্ছেদি মানুষ। সুমাইয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, তোর মা বাবার মৃত্যুর খবর পাঠালেও সে আর যোগাযোগ করেনি। সব ঘটনা মিতাকে খুলে বলে ওয়াহিদ চৌধুরী। লুকানোর মতো কিছুই নেই। যে ব্যাপারটা লুকিয়ে রাখার ছিল তা তো আনিকা চৌধুরী বলেই দিয়েছে, বাকি সব কিছু তো অরিয়ন মিতাকে খুলে বলেছে। না, নানা ভাইয়ের নাম কি? আমতা করে প্রশ্ন করে মিতা। মনে মনে দোয়া করছে কবির রহমান যেন একটা ঠকবাজ হয়। হাবিব চৌধুরীকে নিয়ে যেভাবে কথা বলেছে তাই একটুও ভালো লাগেনি মিতার। নামটা একটু ভাবে ওয়াহিদ চৌধুরী। আসলে কয়েকদিন হয়েছে তো, তাই করিম কবির, হ্যাঁ মনে পড়েছে, কবির রহমান। ভেবে চিনতে বলে ওয়াহিদ চৌধুরী। ওয়াহিদ চৌধুরীর জবাবে কিছুটা হতাশ হলো মিতা। কি করবে বুঝতে পারছে না। প্রশ্ন করে মিতা। তুমি কি তাকে কখনো দেখেছিলে? না, তবে একবার ছবি দেখেছিলাম, সুমাইয়ার সাথে ছিল। তবে হাবিব ভাইয়া দেখেছিল কয়েকবার। বড় চাচ্ছু কেন? কারণ সুমাইয়া পালিয়ে আসার পর উনি খুব হেনস্থা করতে চেয়েছিলেন আমাদের, তখনই সব কিছু হাবিব ভাইয়ার হ্যান্ডেল করেন। ও আচ্ছা। তুই মন খারাপ করিস না, তোর মা বাবা আর অহনার সাথে যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। মিতার দিকে তাকিয়ে বলে ওয়াহিদ চৌধুরী। এই বাড়িতে কেন অহনা আপুর ছবি নেই? কেন কোনোদিন অহনা আপুর নাম শুনিনি আমি? অশ্রুসিক্ত নয়নে ওয়াহিদ চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। অরিয়নের জন্য, জবাব দেয় ওয়াহিদ চৌধুরী। মানে? ব্রুকুচকে প্রশ্ন করে মিতা। অরিয়নের জন্য এমনটা কেন হবে তা বুঝতে পারছে না। মানে ওয়াহিদ, এইদিকে তাড়াতাড়ি আয়। বারান্দায় দাঁড়িয়ে ডাক দেয় হাবিব চৌধুরী। আসছি ভাইয়া, পরে কথা বলবো, তুই খেয়ে নিস। কথাটা বলেই হাবিব চৌধুরীর দিকে চলে যায় ওয়াহিদ চৌধুরী। মিতাও সিঁড়ি বেয়ে উপরে ওঠে, উদ্দেশ্য অরিয়নকে একবার দেখা। অরিয়নের রুমে একজন নার্স ছাড়া আর কেউই নেই। অরিয়ন বিছানায় ঘুমিয়ে আছে, নার্স কাউচে বসে ঝিমুচ্ছে। মিতা ধীর পায়ে অরিয়নের সামনে গিয়ে দাঁড়ায়। অরিয়নের মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। আমাকে বিয়ে করার সাথে আমার মৃত্যুর কি সম্পর্ক? আমাকে বিয়ে করে কি কম উপকার করেছো যে জীবন দিয়েও আরো করতে হবে? অরিয়নের পাশে বেডে বসে মিতা, নিজের হাত দিয়ে আলতো করে স্পর্শ করে অরিয়নের হাত। সবকিছু কি ভালোবাসা থেকে করতে পারলে না? অরিয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে মিতা। পরের জন্মে আমি না হয় তোমার আফরিন হব, তুমি আমার আফনান হয়ে এসো। কথাটা বলতেই মিতার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলতো করে অরিয়নের হাত উঁচু করে ধরে তাতে চুমু খায়। গভীর ঘুমে আচ্ছন্ন অরিয়ন রুমে ঘটে যাওয়া কিছুই জানতে পারেনি, তবে কিছু একটা স্বপ্নে দেখতেই ঘুমের চোখে ঠোঁটে হাসি ফুটে ওঠে অরিয়নের। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। ওয়াহিদ চৌধুরী বাড়িতে গিয়ে মায়া চৌধুরীকেও নিয়ে এসেছে। গেস্ট রুমে মিতার সাথে আজ আফরিনও ঘুমোবে। বিছানায় শুয়ে আছে মিতা। আফরিন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মিতার চোখে ঘুমের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। মোবাইলের আওয়াজ শুনতেই মোবাইল হাতে তুলে নেয় মিতা। স্ক্রিনে আননোন নাম্বার থেকে মেসেজ দেখা যাচ্ছে। ইনবক্সে প্রবেশ করে মিতা। ঘরের শত্রু বিভীষণ, তোমাকে যে মারতে চায় সে চৌধুরী পরিবারেরই একজন, ইতি কি আর। মেসেজ দেখতেই লাফিয়ে ওঠে মিতা। কে পাঠিয়েছে এই মেসেজ আর কার কথাই বলছে বুঝতে পারছে না মিতা। চৌধুরী পরিবারের লোক কখনোই মিতার সাথে এমন করতে পারে না। ছোট থেকে সবাইকে দেখে আসছে মিতা। কে আপনি? ফাজলামি করা মোটেও পছন্দ করি না আমি, আর কখনো মেসেজ দিবেন না। সাথে সাথে মেসেজের রিপ্লাই দেয় মিতা। অপর পাশ থেকে আর কোনো মেসেজ আসেনি। কতক্ষণ ধরে বিছানায় শুয়েছে মিতা তা জানা নেই, শুধু জানে ভালো লাগছে না। মাথা থেকে মেসেজের ব্যাপারটা শত চেষ্টা করেও সরাতে পারছে না। মাথা ঘুরিয়ে আফরিনের দিকে তাকাতেই লক্ষ্য করে আফরিন ঘুমোচ্ছে। কিছু একটা ভেবে বিছানার থেকে নামে মিতা। ধীর পায়ে রুমের দরজা লাগিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ধীরে ধীরে হেঁটে গিয়ে দাঁড়ায় অরিয়নের রুমের সামনে। দরজা খুলতেই দেখতে পায় ঘুমিয়ে থাকা অরিয়নকে। পাশে বসে মোবাইল টিপছে একজন নার্স। মিতাকে দেখতে এক প্রকার লাফিয়ে ওঠে সে। হাতের ইশারায় বসে থাকতে বলে মিতা।
নার্সও নিজের জায়গায় আবারও বসে পড়ে। অরিয়নের পাশে যেতেই নার্স উঠে দাঁড়ায়, গিয়ে বসে সোফায়। মিতা অরিয়নের পাশে বসে খাটের সাথে হেলান দেয়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে ঘুম ভাঙে মিতার। লাফিয়ে উঠে দেখে অরিয়ন এখনো ঘুমোচ্ছে। গতকাল রাতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি মিতা। ওয়াশরুমের দরজা খুলতেই বেরিয়ে আসে নার্স। মিতা কোনো কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। স্টাডি রুমের সামনে দাঁড়িয়ে আছে মিতা। হাবিব চৌধুরীর সাথে কিছু কথা বলার ছিল। কবির রহমান যা বলল আর আননোন নাম্বার থেকে যা আসলো সব হাবিব চৌধুরীকে বলে দেবে বলে ঠিক করেছে মিতা। আর যাই হোক, হঠাৎ করে কেউ একজন এসে এই পরিবার নিয়ে বললে তা অন্ধবিশ্বাস করা মিতার জন্য বোকামি হবে। চাচ্চু ভেতরে আসবো? দরজা খুলে উকি দিয়ে বলে মিতা। চেয়ারে বসে আছে হাবিব চৌধুরী, হাতে চায়ের কাপ। মিতার কণ্ঠ শুনতেই মুখ তুলে মিতার দিকে তাকায়। মিতাকে দেখতেই মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। আয়। টেবিলে কাপ রাখতে রাখতে বলে হাবিব চৌধুরী। মিতাও হাসি দিয়ে যায় হাবিব চৌধুরীর সামনে। পাশে থাকা চেয়ার টেনে বসে মিতা। এত সকাল সকাল এখানে, কিছু বলবি? প্রশ্ন করে হাবিব চৌধুরী। মা বাবার কথা খুব মনে পড়ছে, বলে মিতা। মিতার কথা শুনতেই হাবিব চৌধুরীর চেহারায় বিষণ্ণতা ফুটে ওঠে। আমার নানা ভাই কবির রহমানকে চিনো তুমি? কিছু একটা ভেবে হাবিব চৌধুরীর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে মিতা। মিতার কথা শুনতেই মুখ ফ্যাকাশে হয়ে যায় হাবিব চৌধুরীর। দেখে মনে হচ্ছে চুরি ধরা পড়েছে। কেমন যেন বারবার মিতার চোখ থেকে চোখ সরিয়ে নিচ্ছে। হঠাৎ করে হাবিব চৌধুরীর এহেন পরিবর্তন দেখে মিতা গভীর চিন্তায় পড়ে যায়। অপেক্ষা করতে থাকে হাবিব চৌধুরীর উত্তরের। না। অন্যদিকে তাকিয়ে কিছু একটা করার অভিনয় করতে করতে বলে হাবিব চৌধুরী। বাবা তো বলেছিল। মনে মনে কথাটা ভাবে মিতা। কখনো দেখা হয়েছিল নানা ভাইয়ের সাথে? মৃকুচকে হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। কি হয়েছে তোর? সকাল সকাল এত প্রশ্ন করছিস কেন? চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী। চোখে মুখে রাগ প্রকাশ পাচ্ছে। হঠাৎ করে চেঁচানোর কারণে লাফিয়ে ওঠে মিতা। তা লক্ষ্য করে হাবিব চৌধুরী। বড় বড় করে একটু শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সরি, আসলে একটা নিউজ শুনে এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপর এত প্রশ্ন শুনে মাথা খারাপ হয়ে গিয়েছিল। না, কোনো দিন দেখা হয়নি, আজ কেন জিজ্ঞেস করছিস? মিথ্যা মনে মনে বলে মিতা। না, এমনিতেই গতকাল মায়া আমার সাথে কথা বলার সময় কথায় কথায় নানা ভাইয়ের নাম উঠেছিল। ভাবলাম তুমি তো পরিবারের সবার বড়, হয়তো তুমি চিনে থাকবে। মন খারাপ করে বলে মিতা। ওনার সাথে আমাদের কোনোদিন দেখা হয়নি, বলে হাবিব চৌধুরী। আচ্ছা, আমি তাহলে যাই। কথাটা বলেই উঠে দাঁড়ায় মিতা। শোন। জি বলো। আজ থেকে তুই ওরিয়নের রুমে ঘুমাবি। কিন্তু নার্স তো। নার্স রাতে পাশের আবরাবের রুমে থাকবে। রাত বিরাতে ওরিয়নের কিছু প্রয়োজন হতে পারে। স্ত্রী হিসেবে এই সময় এসব করা তোর দায়িত্ব। আচ্ছা। কথাটা বলেই হেঁটে দরজার সামনে এসে দাঁড়ায় মিতা। মাথা ঘুরিয়ে একবার ফিরে তাকায় হাবিব চৌধুরীর দিকে। হাবিব চৌধুরী চিন্তিত অবস্থায় নিজের মোবাইলের দিকে তাকিয়ে আছে। কেন মিথ্যে বললে তুমি? তবে কি তুমি যেমন দেখাচ্ছ তেমন নও? তবে কি সত্যিই ঘরের শত্রু বিভীষণ? কথাগুলো ভাবতে ভাবতেই রুম থেকে বেরিয়ে যায় মিতা। পরি পরি পরি। প্লিজ স্যার, আপনি এভাবে চেঁচামেচি করবেন না, আপনার বিপি বেড়ে যাবে। অরিয়নের কাছে গিয়ে বলে নার্স। পরি পরি। স্যার প্লিজ থামুন, বলে নার্স। ঘুম থেকে ওঠার পর থেকেই পরির জন্য অপেক্ষা করছে অরিয়ন। গতকাল বাসায় আসার পর থেকে একবারও চোখের দেখাটাও দেখেনি অরিয়ন। ভেবেছিল পরি হয়তো একবার হলেও আসবে, কিন্তু আসেনি। নার্স খাবার নিয়ে অপেক্ষা করছে। সকালের ওষুধ এখনো খাওয়াতে পারেনি অরিয়নকে। কখন থেকে পরির নাম ধরে চিৎকার করেই যাচ্ছে। দ্রুত রুমে আনিকা চৌধুরী প্রবেশ করতে করতে বলে। আনিকা চৌধুরীর পেছন পেছন রুমে আফরিনও প্রবেশ করে। পরি কোথায়? এখানে নেই কেন? গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন। নিচের রুম মানে? পরের রুম এটা? গেস্ট রুম কবে থেকে পরের রুম হয়ে গেল? আফরিনের কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে অরিয়ন। আফরিন অবাক হয়ে অরিয়নের দিকে তাকিয়ে রইল। আফরিন এই রুমে আছে কিনা, অরিয়নের এহেন বিহেভিয়ারে আফরিনের খারাপ লাগছে কিনা তা যেন দেখার প্রয়োজন অনুভব করল না অরিয়ন। আফরিনের মুখে বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছে। অন্যদিকে যতই সময় যাচ্ছে অরিয়ন যেন ততই ধৈর্য হারিয়ে ফেলছে। ওকে কেন ডাকছিস? ভ্রুকুচকে জিজ্ঞেস করে আনিকা চৌধুরী। প্রয়োজন আছে তাই জবাব দেয় অরিয়ন। কিসের প্রয়োজন? কি এমন প্রয়োজন যে এভাবে চেঁচামেচি করছিস ছোট বাচ্চাদের মতো? বিরক্ত হয়ে বলে আনিকা চৌধুরী। বারবার পরিপরি করা যায় আনিকা চৌধুরীর কাছে বিষয়ের মতো লাগে, তা যেন পরিবারের কেউ বুঝতেই পারে না, নাকি বুঝেও ইচ্ছে করে এরকম করে, কে জানে। তোমাকে বলা যাবে না। আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে জবাব দেয় অরিয়ন।
আমি ভেবেছিলাম আফরিন ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে, তুই তোর ভালোবাসা ফিরে পাবি, ওই মেয়ে এই বাড়ি থেকে বিদায় হবে। কিন্তু তুই তুই আফরিনকে 2 দিনে ভুলে গেলি। মেয়েটার প্রতি তোর একটু করুণাও হলো না? হতাশার দৃষ্টিতে অরিয়নের দিকে তাকিয়ে বলে আনিকা চৌধুরী। কিছু সময়ের জন্য অরিয়নের চোখ আফরিনের দিকে যায়। আফরিন নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্য সময় আফরিনকে এভাবে দেখলে অরিয়নের যে খারাপ লাগা কাজ করত, আজ তা করছে না। আজ খারাপ লাগছে আফরিন যেসবের মধ্য দিয়ে 9টা মাস পার করেছে তার কথা ভেবে। কি করবে অরিয়ন? কি করা উচিত অরিয়নের? অরিয়ন তো ভেবেছিল আফরিন অন্য কারোর সাথে সুখে আছে। মিতার সাথে 9টা মাস পার করা 6 বছরের চাইতে বেশি কখন আর কিভাবেই হয়ে গেল? কেন 6 বছরের ভালোবাসা আফরিনকে ছাড়া থাকতে পারলেও 9 মাসে নিজের স্ত্রী পরীকে ছাড়া এক মুহূর্ত থাকতে অরিয়নের কষ্ট হয়? এটা কি ভালোবাসা? মনে মনে ভাবে অরিয়ন। ভালোবাসা হলে তো আমার পৌঁছে যাওয়ার কথা ছিল, যেমনটা পৌঁছেছিলাম আফরিনের সময়। নাকি পরি সত্যি বলেছে ওর শরীরকে ভালোবাসি আমি? যদি শরীরকে ভালোবাসবো তাহলে আফরিনকে দেখলে কেন আগের মতো কিছু অনুভব হচ্ছে না আমার? কেন মন শুধু বারবার পরিপরি করছে? কথাটা ভাবতেই নিজের অজান্তেই হাত শক্ত করে মুঠ করে ফেলে অরিয়ন। আমাকে দরজা খুলে কথাটা বলতে গিয়ে চুপ হয়ে গেল মিতা। দরজার কাছেই দাঁড়িয়ে আছে আনিকা চৌধুরী আর আফরিন। বিছানার সামনে হাতে নাস্তার ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে নার্স। অরিয়ন বিছানায় শুয়ে আছে। সবাইকে দেখে মনে হচ্ছে সিরিয়াস কোনো কথা হচ্ছিল রুমে। মিতা আসতেই যেন নীরবতা ছেয়ে গেল। আমি না হয় পরে আসছি। কথাটা বলে ঘুরে রুম থেকে বের হয়ে যেতে নেয় মিতা। দাঁড়া। পেছন থেকে ডাক দেয় অরিয়ন। অরিয়নের কণ্ঠস্বর শুনে দাঁড়ায় মিতা। আফরিনও চোখ তুলে অরিয়নের দিকে তাকায়। মিতাকে দেখতেই অরিয়নের চোখ যেন জলজল করছে। আফরিনের বুকটা হুট করেই চিনচিন করছে। আফরিন ভেবেছিল নিজের সম্মান হারানোর চেয়ে হয়তো একটা মেয়ের কাছে কষ্টের আর কিছুই না। ভুল ভেবেছিল আফরিন। নিজের ভালোবাসার মানুষের চোখে অন্য কারো জন্য অনুভূতি দেখার কষ্টের চেয়ে আর কিছুই নেই। মুখে ফুটে উঠল এক মৃদু বিষণ্ণতার হাসি। আমার নাস্তা রেডি কর, নাস্তাকে ওষুধ খেতে হবে। মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। মিতা অবাক হয়ে অরিয়ন আর নার্সের দিকে তাকিয়ে রইল। নার্সের হাতে নাস্তা, অথচ নাস্তা রেডি করার কি আছে এখানে সেটাই ভেবে পাচ্ছে না মিতা। এক পা এগিয়ে দিতেই চোখ যায় আফরিনের দিকে। আফরিনের মুখে মৃদু এক হাসি, কিন্তু সেই হাসিতে নেই কোনো প্রাণ। মনে হচ্ছে জীবন্ত কোনো লাশের মুখে জোর করে কেউ হাসি ফোটানোর চেষ্টা করছে। পরীর মুখটা কালো হয়ে এলো। আফরিনের এরকম চেহারা সহ্য হচ্ছে না মিতার। সামান্য অবসেশনের জন্য নিজের বোনের জীবনটা নষ্ট করতে পারে না মিতা। নাস্তা তো সামনেই আছে, খেয়ে নাও। একটু গম্ভীরভাবে বলে মিতা, নিজেকে একটু শান্ত করার চেষ্টা করছে। সামনে আছে, তা আমিও দেখতে পাচ্ছি। গম্ভীরভাবে অরিয়নও বলে, তাহলে আবার রেডি তোকে বলেছি নাস্তা রেডি করতে। প্রতিটা শব্দ জোর দিয়ে দাঁতে দাঁত চেপে বলে অরিয়ন। মিতার চোখ আবারও আফরিনের দিকে যায়। আফরিনের চোখে পানি ছলছল করছে। যে কোনো মুহূর্তেই মনে হচ্ছে এই বাঁধ ভেঙে যাবে। আফরিনের চোখের পানি দেখে মিতার মেজাজ যেন খারাপ হয়ে গেল। পারবো না, আমি তোমার বাড়ির কাজের মেয়ে নই যে যখন যা বলবে তাই করব। কথাটা বলেই আর 1 মিনিটও অপেক্ষা করছে না মিতা। রুম থেকে সোজা বের হয়ে যায়। অরিয়ন দাঁতে দাঁত চেপে রইল। নিমেষেই শোয়া থেকে উঠে বসেই নার্সের হাতে থাকা ট্রে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। কাচের প্লেটগুলো সাথে সাথে টুকরো টুকরো হয়ে পড়ে রইল মেঝেতে। আফরিন আর আনিকা চৌধুরী হাঁ হয়ে তাকিয়ে রইল অরিয়নের দিকে। এসব কি করছে অরিয়ন? দুজনের একজনও কিছু বুঝতে পারছে না। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। বড় বড় করে শ্বাস ফেলে বলে অরিয়ন। আমি কিছুক্ষণ একা থাকতে চাই, চেঁচিয়ে বলে অরিয়ন। আনিকা চৌধুরী আর কিছু বলল না। নিজেকে সবার সামনে অপমানিত মনে হতে লাগলো। একবার নার্সের দিকে আর একবার আফরিনের দিকে তাকিয়েই রুম থেকে বেরিয়ে যায়। আফরিন আনিকা চৌধুরীর চলে যাওয়া দেখছে। অরিয়নের দিকে তাকাতেই অরিয়নের সাথে চোখাচোখি হয় আফরিনের। কিছু একটার জন্য অপেক্ষা করছে অরিয়ন। তোমাকে আলাদা করে বলতে হবে? আবারও চেঁচিয়ে ওঠে অরিয়ন। অরিয়নের কথা শুনতেই রুম থেকে বেরিয়ে যায় আফরিন। নার্স গিয়ে সোফায় বসে পড়ে। অরিয়ন দাঁতে দাঁত চেপে খাটের উপর স্থির হয়ে বসে রইল। আপনার মেডিসিন খেয়ে। কথাটা বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে নার্সের দিকে তাকায় অরিয়ন। সাথে সাথেই চুপ হয়ে যায় নার্স। হঠাৎ করে এরকম রেগে কেন গেল বুঝতে পারছে না। রুমে এসেই মিতা কেমন যেন বন্দি খাঁচায় আটকে থাকা পাখির মতো ছটফট করতে লাগলো। ক্ষণে নিজের চুল আঁচড়াচ্ছে তো ক্ষণে ব্যাগ গোছাতে থাকলো। অরিয়নের চাহনি, আফরিনের চোখের পানি মিতাকে পাগল করে দিচ্ছে। এখন দ্বিধায় পড়ে গেল মিতা। তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে কাঁধে তুলে নিয়েই সরাসরি গিয়ে গাড়িতে বসে মিতা। আজ ক্লাস করার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে যেতে হচ্ছে মিতার।
সব কিছু থেকে পালাতে হবে যেভাবেই হোক। সারাদিন ক্লাস শেষ করে কলেজ গেট থেকে বের হতেই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কবির রহমানকে। কবির রহমানের পরনে আজ কালো রঙের স্যুট। কত হবে তার বয়স? 60-65? মনে মনে ভাবে মিতা। দেখে 60 বা 65 বছরের মনে হয় না, মনে হয় 50 থেকে 55 বছর বয়সের এক মধ্যবয়স্ক লোক। দূর থেকে মিতাকে দেখতেই হাসি ফুটে কবির রহমানের চেহারায়। এগিয়ে যায় মিতার দিকে। মিতার কাছাকাছি আসতেই হাত রাখে মিতার মাথায়।